আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আমি সাব্বির। আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটি নতুন রহস্যময় ও ভয়ঙ্কর ভূতের গল্প। তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন গল্প প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর গল্প। 50 বছর আগের সেই অভিশপ্ত রাত। আজ থেকে প্রায় 50 বছর আগে রাজবাড়ী জেলার এক নির্জন গ্রামের পাশ দিয়ে একটি কাঁচা রাস্তা চলে গিয়েছিল। রাস্তার ধারে দাঁড়িয়েছিল একটি বিশাল বটগাছ। দিনের বেলায় পথটি সাধারণ মনে হলেও সূর্য ডুবে গেলে পুরো এলাকা যেন অন্য এক জগতে পরিণত হতো। গ্রামের বয়স্করা বলতেন, গভীর রাতে ওই বটগাছের নিচে একটি অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়। কেউ তার মুখ স্পষ্ট দেখতে পারে না, শুধু দেখা যায় সে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, যেন কারো অপেক্ষায়। এক বর্ষার রাতে সাহসী এক যুবক রফিক সেই পথ দিয়ে একাই বাড়ি ফিরছিল। হাতে ছিল কেরোসিনের লণ্ঠন। রাত তখন প্রায় 12টা। হঠাৎ চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। লণ্ঠনের আলো কাঁপতে শুরু করল। এরপর বটগাছের নিচে সে দেখতে পেল এক সাদা ছায়ামূর্তি। সেই রাতের পর রফিক আর আগের মতো মানুষ ছিল না। গ্রামের লোকেরা আজও বিশ্বাস করে, বর্ষার অন্ধকার রাতে ওই পথ দিয়ে গেলে সেই রহস্যময় ছায়া এখনও নতুন কাউকে খুঁজে বেড়ায়। করিমের ঘটনার পর কেটে গেল কয়েক মাস। গ্রামের মানুষ সন্ধ্যার পর আর বটগাছের পাশের পথ ব্যবহার করত না। পথটা ধীরে ধীরে আগাছায় ঢেকে গেল। একদিন গ্রামেরই আরেক যুবক সেলিম এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিল। সে বলল, আমি আজ রাতেই ওই পথ দিয়ে যাব, দেখি ভূত আমাকে কি করতে পারে। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, চারদিকে ঘন অন্ধকার। রাত ঠিক 12টা বাজতেই সেলিম হাতে একটি হারিকেন নিয়ে বটগাছের দিকে রওনা দিল। বটগাছের কাছে পৌঁছাতেই হঠাৎ হারিকেনের আলো মিটমিট করতে শুরু করলো। বাতাস না থাকলেও গাছের ডালগুলো যেন নিজেরাই দুলছে। দূরে কোথাও থেকে ভেসে এলো চাপা কান্নার শব্দ। সেলিম সাহস করে সামনে এগোতেই দেখল গাছের নিচে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, কিন্তু তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। বৃদ্ধ ধীরে ধীরে হাত তুলে বললেন, এদিকে এসো। সেলিম এক পা এগোতেই হঠাৎ বুঝতে পারল বৃদ্ধের শরীরের নিচে কোনো ছায়া নেই। তার বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেল। ঠিক তখনই হারিকেনটি নিভে গেল। চারপাশে শুধু ঘুটঘুটে অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে কেউ একজন খুব ধীরে ধীরে তার নাম ধরে ডাকতে লাগলো, সে লি। এরপর কি ঘটেছিল তা সেলিম ছাড়া আর কেউ জানত। পরদিন ভোরে গ্রামের কয়েকজন মানুষ সেলিমকে খুঁজতে বের হলো। বটগাছের নিচে গিয়ে তারা অবাক হয়ে গেল। সেখানে পড়ে আছে সেলিমের হারিকেন, কিন্তু মানুষটার কোনো খোঁজ নেই। সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যার ঠিক আগে সেলিমকে পাওয়া গেল গ্রামের পাশের এক ধান খেতে। সে মাটিতে বসেছিল, চোখ দুটো স্থির, মুখে কোনো কথা নেই। গ্রামের লোকেরা তাকে বাড়িতে নিয়ে এলো। অনেকক্ষণ পর সে ধীরে ধীরে মুখ খুলল। কাঁপা গলায় বলল, ওটা মানুষ ছিল না। ও আমাকে বলেছিল 50 বছর আগে যারা আমাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিল তাদের কেউই শান্তি পায়নি। এখন প্রতি কয়েক বছর পর একজন করে এখানে আসে। এই কথাগুলো বলেই সেলিম অজ্ঞান হয়ে গেল। সেই রাত থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হলো। গ্রামের মানুষ মাঝরাতে বটগাছের দিক থেকে শিকলের ঝনঝন শব্দ, চাপা কান্না আর কারো হাঁটার আওয়াজ শুনতে লাগলো। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, যেই সেই শব্দ শুনত, পরদিন তার বাড়ির দরজায় কাদা মাখা অচেনা পায়ের ছাপ দেখা যেত। গ্রামের প্রবীণরা বুঝলেন 50 বছর আগের সেই অশান্ত আত্মার রহস্য এখনও শেষ হয়নি। কিন্তু সেই মানুষটিকে কে হত্যা করেছিল, আর কেন সে আজও মুক্তি পায়নি? এই প্রশ্নের উত্তর লুকিয়েছিল গ্রামেরই এক পরিত্যক্ত জমিদার বাড়ির ভেতরে। পরদিন সকালেই গ্রামের কয়েকজন প্রবীণ মানুষ করিম, সেলিম এবং গ্রামের ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন সেই পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে। প্রায় 50 বছর ধরে বাড়িটিতে কেউ পা রাখেনি। ভাঙা দেয়াল, ধুলো মাখা বারান্দা আর ঝুড়ে থাকা মাকড়সার জাল দেখে মনে হচ্ছিল সময় যেন এখানে থেমে আছে।
বাড়ির ভেতরে ঢুকতেই হঠাৎ একটি দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ঘরের ভেতর ছিল একটি পুরনো কাঠের সিন্দুক। সিন্দুক খুলতেই বেরিয়ে এলো কিছু হলুদ হয়ে যাওয়া কাগজ আর একটি মরিচা ধরা লণ্ঠন। কাগজগুলোর মধ্যে একটি চিঠিতে লেখা ছিল, যদি কেউ এই লেখা পড়ে জেনে রেখো, আমাকে হত্যা করা হয়েছে। আমার অপরাধ ছিল সত্য কথা বলা। আমার দেহ গোপনে এই বাড়ির পেছনের বটগাছের নিচে পুঁতে রাখা হয়েছে। যতদিন আমার দেহের সঠিক দাফন না হবে, ততদিন এই গ্রামে শান্তি ফিরবে না। চিঠি পড়ে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই বাইরে প্রবল ঝড় শুরু হলো। জাংলাগুলো একসঙ্গে ধাক্কা খেতে লাগলো। দূর থেকে আবার সেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, আমাকে মুক্তি দাও। ভয়ে সবাই দৌড়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু সেলিম একবার পিছনে তাকাতেই দেখল দ্বিতীয় তলার ভাঙা বারান্দায় সাদা পোশাক পরা সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে হাত তুলে বটগাছের দিকেই ইশারা করল। সেদিন রাতেই গ্রামের সবাই সিদ্ধান্ত নিল পরদিন ভোরে বটগাছের নিচে খনন করা হবে। কিন্তু তাদের কেউই জানতো না মাটির নিচে যে সত্য লুকিয়ে আছে তা জানার পর পুরো গ্রামের ইতিহাসই বদলে যাবে। পরদিন ফজরের নামাজের পর গ্রামের শত শত মানুষ বটগাছের নিচে জড়ো হলো। সঙ্গে ছিল কোদাল, শাবল আর অনেক সাহস। গ্রামের প্রবীণদের নির্দেশে খোঁড়া শুরু হলো। প্রথমে শুধু শক্ত মাটি, তারপর কিছুটা নিচে নামতেই শাবলের সঙ্গে ধাতব কিছু শব্দ হলো। মাটি সরাতেই দেখা গেল একটি পুরনো কাঠের বাক্স। বাক্সটি খুলতেই সবার বুক কেঁপে উঠল। ভেতরে ছিল মানুষের কঙ্কাল, একটি মরিচা ধরা হাতঘড়ি এবং একটি রূপার আংটি। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটি আংটিটি দেখেই কেঁপে উঠলেন। তিনি ফিসফিস করে বললেন, এটা তো জমিদারের বিশ্বস্ত পাহারাদার আব্দুল গফুরের আংটি। 50 বছর আগে মানুষটা হঠাৎ নিখোঁজ হয়েছিল। সবাই ভেবেছিল সে টাকা নিয়ে পালিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আকাশ কালো মেঘে ঢেকে গেল। প্রবল বাতাসে বটগাছের ডালপালা প্রচণ্ডভাবে দুলতে লাগল। হঠাৎ কঙ্কালের পাশে রাখা লণ্ঠনটি নিজে থেকেই জ্বলে উঠল। গ্রামবাসীরা আতঙ্কে কয়েক কদম পিছিয়ে গেল। আগুনের ম্লান আলোয় ধীরে ধীরে এক সাদা ছায়ামূর্তি ফুটে উঠল। কিন্তু এবার তার মুখে আর রাগ ছিল না, গভীর বিষাদের ছাপ। ছায়ামূর্তিটি সবার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আজ সত্য প্রকাশ হয়েছে। এই কথার সঙ্গে সঙ্গে চারদিকে বইতে থাকা হিমশীতল বাতাস থেমে গেল। লণ্ঠনের আলো একবার উজ্জ্বল হয়ে নিভে গেল। সাদা ছায়ামূর্তিটিও ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। সেদিনের পর আর কেউ বটগাছের নিচে সেই ছায়ামূর্তিকে দেখেনি। কিন্তু গ্রামের প্রবীণরা আজও বলেন, বর্ষার গভীর রাতে যদি কেউ সেই বটগাছের পাশ দিয়ে যায়, খুব মন দিয়ে শুনলে বাতাসে ভেসে আসে একটি শান্ত কণ্ঠস্বর, সত্য একদিন না একদিন প্রকাশ পায়। গ্রামের মানুষ ভেবেছিল সবকিছু শেষ হয়ে গেছে। বটগাছের নিচে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কয়েক মাস ধরে গ্রাম জুড়ে শান্তি ফিরে এলো। কিন্তু শীতের এক গভীর রাতে গ্রামের চৌকিদার হাশেম টহল দিচ্ছিল। রাত তখন প্রায় 2টা। হঠাৎ দূরে সেই পুরনো জমিদার বাড়ির ভাঙা জানালায় ক্ষীণ হলুদ আলো জ্বলতে দেখা গেল। হাশেম অবাক হয়ে ভাবল, ওই বাড়িতে তো কেউ থাকে না। সে সাহস করে ধীরে ধীরে এগিয়ে গেল। জানালার ফাঁক দিয়ে উঁকি দিতেই তার শরীর হিম হয়ে গেল। ভেতরে একজন বৃদ্ধ কাঠের টেবিলে বসে পুরনো একটি খাতা লিখছে। ঘরের চারদিকে অনেকগুলো লণ্ঠন জ্বলছে, কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরে থাকা মানুষটির কোনো ছায়া নেই। হঠাৎ বৃদ্ধটির লেখা থামিয়ে ধীরে ধীরে মাথা তুলল। তার দুটি চোখ সম্পূর্ণ সাদা। সে হাশেমের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, একজন চলে গেছে, কিন্তু আমি এখনো আছি। মুহূর্তের মধ্যেই সব লণ্ঠন একসঙ্গে নিভে গেল। হাশেম আতঙ্কে দৌড়ে গ্রামে ফিরে এলো। পরদিন সকালে গ্রামের লোকজন জমিদার বাড়িতে গিয়ে দেখল ঘরটি ধুলায় ভরা। সেখানে বহু বছরের পুরনো একটি খাতা পড়ে আছে। খাতার শেষ পাতায় মাত্র একটি লাইন লেখা, যে এই লেখা পড়বে সেই হবে এই বাড়ির পরের সাক্ষী। গ্রামের একজন যুবক কৌতূহলবশত খাতাটি হাতে তুলল। ঠিক তখনই জমিদার বাড়ির দরজাটি প্রচণ্ড শব্দে নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর ভেতর থেকে ভেসে এলো এক দীর্ঘ শীতল হাসি।
দরজাটি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা গ্রামের মানুষ আতঙ্কে চিৎকার করে উঠল। তারা প্রাণপণে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু দরজাটি যেন পাথরের দেয়ালে পরিণত হয়েছে। ভেতরে তখন একা দাঁড়িয়ে যুবকটি, তার হাতে সেই পুরনো খাতা। হঠাৎ খাতার পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করলো। প্রতিটি পাতায় অদ্ভুত সব নাম লেখা। নামগুলোর পাশে তারিখ, কেউ 1952, কেউ 1971, কেউ 1994। আর প্রতিটি নামের নিচে লাল কালি দিয়ে লেখা একটাই শব্দ, সাক্ষী। শেষ পাতায় এসে পাতাগুলো থেমে গেল। যুবকটি বিস্ময়ে দেখল সাদা পাতায় ধীরে ধীরে রক্তের মতো লাল অক্ষর ফুটে উঠছে। পরবর্তী সাক্ষী রাশেদ। সে ভয়ে খাতাটি ছুঁড়ে ফেলতে গেল, কিন্তু পারল না। যেন অদৃশ্য কোনো শক্তি তার হাত শক্ত করে ধরে রেখেছে। ঠিক তখনই ঘরের অন্ধকার কোণ থেকে লাঠির ঠক 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 শব্দ ভেসে এলো। সেই সাদা চোখের বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে আসছে, তার ঠোঁটে আগের সেই ভয়ঙ্কর হাসি। সে বলল, এই খাতা কাউকে খুঁজে নেয় না, মানুষই নিজের কৌতূহলে এর কাছে আসে। বৃদ্ধের কথা শেষ হতেই পুরো ঘর কেঁপে উঠল। দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলো একে একে মেঝেতে পড়ে ভেঙে গেল। একটি ছবির কাঁচ ভেঙে যেতেই দেখা গেল ছবির ভেতরে দাঁড়িয়ে আছে রাশেদ নিজেই। কিন্তু ছবিটি আজকের নয়, মনে হচ্ছে বহু বছর আগেই তার সেই ছবি তোলা হয়েছিল। রাশেদের গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারল এই বাড়ি তার আসার অপেক্ষায় বহু বছর ধরে ছিল। হঠাৎ বাইরে ভোরের আজানের ধ্বনি শোনা গেল। এক ঝলক আলো জানলা দিয়ে ঘরে ঢুকতেই বৃদ্ধটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। দরজাটি ধীরে ধীরে খুলে গেল। গ্রামের লোকজন ছুটে ভেতরে ঢুকে দেখল রাশেদ মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে, কিন্তু তার ডান হাতে শক্ত করে ধরা সেই পুরনো খাতা। আর খাতার শেষ পাতায় এবার নতুন একটি লেখা ফুটে উঠেছে, অভিশাপ শেষ হয়নি, শুধু নতুন সাক্ষী জন্ম নিয়েছে। পরের পর্বে এই অভিশাপের আসল ইতিহাস এবং জমিদার বাড়ির গোপন রহস্য আরও গভীরভাবে প্রকাশ করা হবে। দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন। এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। আর এমন আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভয়ঙ্কর গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।